এখনও ভালোবাসি তোমায়। আপনারা শুনছেন গল্প অবহেলা না ভালোবাসা পর্ব ১। রিয়া, আজকে একটু দেখা করতে পারবা? অনেক দিন ধরে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না। ও সরি কাব্য, আজকে দেখা করতে পারছি না, অন্যদিন দেখা হবে কেমন? বলছে রিয়া। আজকে আমার ম্যাথমেটিক্সে অ্যাসাইনমেন্ট আছে। কাব্য বলছে আচ্ছা ঠিক আছে, অন্যদিন না হয় দেখা করব, ভালোভাবে অ্যাসাইনমেন্ট করো। একটু কথা বলে রিয়া ফোনটা কেটে দিল। একটাবারও খোঁজ নিল না আমি কেমন আছি। সে এরকম তো ছিল না, তাহলে কি আমি তাকে আজও চিনতে পারিনি? আমি কি ওকে চিনতে কোথাও ভুল হয়েছে? এসব ভাবছিলাম আর টেইলর সুইফট এবং এলি গোল্ডজয়ীতের গান শুনছিলাম। ও আপনাদের তো আমাদের পরিচয়টা দেওয়া হলো না। আমি কাব্য আহমেদ নীল, বাবা মায়ের আদরের ৩ মাত্র সন্তান, মানে ৩য় সন্তান। অনার্স শেষ বর্ষের ছাত্র আমি। আর এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে রিয়া, রাহিম চৌধুরী রিয়া। বাড়ি চট্টগ্রাম, আমার আম্মুর বান্ধবীর মেয়ে। সেই সূত্র ওর সাথে আমার পরিচয় থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা। ওর সাথে আমার রিলেশনশিপটা এসএসসির পরের থেকেই, কিন্তু বর্তমানে রিয়া আর অতীতের রিয়ার সাথে আমি আর মিল খুঁজে পাই না। রিয়া আগে আমার অনেক কেয়ার নিত আর অভিমানটা আহ্লাদি সুরে ভাঙাতো, কিন্তু এখন সে অনেক ব্যস্ত, হয়তো তার লেখাপড়া নিয়ে, তাই হয়তো সময় দিতে পারছে না। যাই হোক, ওর ভালোটা আমিও চাই, তাই সব কিছু মেনে নেই। কিন্তু আমার ছোট ছোট আবদারগুলোর কি পূরণ করতে পারে না? খুব বেশি কিছু চাইনি, শুধু আমাকে একটু সময় দিবে, তাও ওর এতটুকু সময় হয়ে ওঠে না। যাই হোক, তারপরও আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি। মাগরিবের আজান সুরে ভেসে আসলো পাশের মসজিদ থেকে। গানটা বন্ধ করে উঠে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম, আর আনমনে ভাবতে লাগলাম ফেলে আসা দিনগুলোর কথা। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। একটা থ্রেডে ডিজাইন করতে হবে। আম্মু এসে চা দিয়ে গেল, চা খাচ্ছিলাম। হঠাৎ ফোন আসলো একটা নাম্বার থেকে, যার কোড সংখ্যা ছিল ৯টা। আমি পিক আপ করতেই বলল, হ্যালো, আর ইউ কাব্য আহমেদ? ইয়েস, আই এম কাব্য আহমেদ। গুড, ইউর সিলেকশন ফর স্টাডি ইন অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অফ মালবোর্ন। ভালো, আপনি অস্ট্রেলিয়া পড়ার জন্য নির্বাচিত হয়েছেন, মালবোর্ন বিশ্ববিদ্যালয়। রিয়েলি, আই এম ভেরি এক্সাইটেড, থ্যাঙ্কস ফর ইউর গুড নিউজ। সত্যি? আমি অনেক আনন্দিত আপনারা সুসংবাদটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ওকে, গুড বাই। ওকে, থ্যাঙ্কস। আমি খবরটা শুনে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আম্মু, আমি অস্ট্রেলিয়ায় পড়ার চান্স পেয়েছি। আর আমার কথাটা শুনে আম্মু সাথে সাথেই খুশিতে কেঁদে ফেলল। তারপর খুশিতে আমার কপালে একটা চুমো দিয়ে চলে গেল বাবাকে খুশির খবরটা জানানোর জন্য। আম্মুরা হয়তো এমনই হয়, সন্তানের আনন্দের সংবাদ শুনে যেমন কাঁদে, ঠিক তেমনি দুঃখের সংবাদ শুনলেও কাঁদে। গুড নিউজটা শুনে আব্বুও কেঁদে দিলেন অজান্তেই। আমার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে নিচে পড়ল। আমি এবার বেসিনে গিয়ে চোখে পানি চ্যাপটা দিয়ে আসলাম আর ল্যাপটপটা বন্ধ করে ভাবলাম, রিয়াকে তো গুড নিউজটা জানানো দরকার। আর এমন সময় এসে আম্মু ডিনারের জন্য ডাকলেন, তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে একেবারে রিয়াকে জানাবো। খাবার দাবার শেষ করে রিয়াকে ফোন দিয়েছি। রিং হচ্ছে, কিন্তু কেউ পিক আপ করছে না। প্রায় অনেকক্ষণ রিংয়ের পরে ফোন ধরলো রিয়া। বলতে লাগলো, এতবার ফোন দেওয়া লাগে নাকি? জানো না আমি এই সময় ব্যস্ত থাকি। রিয়া অনেক রেগে বলল কথাগুলো, তাই আমি কিছু না বলেই চুপ করে আছি। আমার চুপ করে থাকা দেখে আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? কেন ফোন দিয়েছ? গাদা কোথাকার! কোন ছাগলের পাল্লায় যে পড়লাম আল্লাহই জানে, বলে রিয়া। আমি চুপ করে শুধু ওর কথাই গুলো শুনেছিলাম। আজকে ওর গাধা বলার অন্য দিনের মতো ভালোবাসা আর আদর মিশ্রিত ছিল না। আজকে খুব বিরক্তি ও অবহেলা করে বলছে রিয়া কথাগুলো। সে আমাকে এভাবে কখনো বলেনি।
তারপর আমি ওর এসব বাদ দিয়ে বললাম, সরি রিয়া, অসময়ে ফোন দেওয়ার জন্য। একটু কান্নাময় কণ্ঠে বলেছিলাম। রিয়া বলছে, কি এত ঢং করছো কেন? অভিনয় না করে সোজাসুজি বলো কেন ফোন দিয়েছো? দুপুরে খেয়েছো? না। তুমি খেয়েছো? হুম। আমার বদলে তুমি খেয়েছো? আমার না খেলেও চলবে। রাগ নিয়েই বলল ও। আচ্ছা, রাতে খেয়েছো? না। আর আমার খাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তোমারটা নিয়ে ভাবো, বলছে রিয়া। তুমি তো আমার প্রিয় মানুষটা, তাই তোমার কেয়ার না নিয়ে কার কেয়ার করব বলো? রিয়া বলছে, যত সব ঢং। আমি খাই না খাই তা আমি নিজে বুঝবো, তোমাকে বলে দিতে হবে না। আর আমার যদি এতই কেয়ার না, তাহলে পড়ার সময় আর ফোন দিবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকমতো পড়াও, খাওয়া দাওয়া করবে, ঠিকমতো ঘুমাবে, না হলে শরীর খারাপ করবে, তখন আবার ভালো করে পড়তে পারবে না, ওকে? এটা বলে রেখে দিল। কান্না আটকে ফুঁফিয়ে ফুঁফিয়ে কথাগুলো বললাম। তারপর রিয়া আবার কথাগুলো শুনে আমাকে ছাগল বলে ফোন কেটে দিল। রিয়ার সাথে কথা বলার পরেই সাথে সাথে ওয়াশরুমে চলে গেলাম। তারপরে ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে কিছুক্ষণ খুব কাঁদলাম, কেননা শুনেছি কাঁদলে নাকি মানুষের মন হালকা হয়। কিন্তু আমার মনটা এত কাঁদার পরেও হালকা হচ্ছিল না। তখন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকে পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। তারপর খুব কান্না করলাম রাত্রে, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। তারপর ব্রেকফাস্ট করে উঠে নিজের কাগজপত্র সব কিছু রেডি করলাম, জমা দিতে হবে। খুব বেশি দিন সময় নেই আর আমার হাতে। কিন্তু এই সুখবরটাও রিয়াকে এখনও জানাতে পারলাম না। ওর কথা মনে পড়তেছে। আবারও আমার চোখ দিয়ে পানি চলে এলো। মনে হলো গতকাল রাত্রের কথা। তারপরেও এত কিছুর পরেও আমি রিয়াকে ফোন দিয়ে ওর খোঁজ খবর নিতাম, ওর খাওয়া দাওয়া পড়াশোনার খবর নিতাম। কিন্তু ও ওর মতোই নির্লিপ্ত থাকতো, আর আমার সাথে তেমন খুব একটা ভালোভাবে কথা বলতো না। তখন আমার ওর কাছে নিজেকে খুব ছোট মনে হতো। এখন আর রিয়া রাত্রে আমায় ফোন দেয় না। ও হয়তো ব্যস্ত থাকে ওর পড়াশোনা নিয়ে। কিন্তু আমার রাত্রে ও কি খাওয়া দাওয়া করেছে কিনা জানতে ইচ্ছে করছে খুব। মাঝে মধ্যে ফোনও দিয়ে দিতাম, আর খুব ওর কথা মনে পড়তো আমার। মনে হয় আমি ওর কাছে কোনো গুরুত্বই বহন করছি না। আমার খুব কষ্ট হতো তখন, বুক ফেটে কান্না আসতো। ছাদে বসে খুব কাঁদতাম। ভালোবাসার শুরুটা আবেগে হলেও পরিণতিটা যে অবহেলার হয় তা আজ বুঝতে পারলাম ওর কাছ থেকে। ছাদে বসে আমি অনেক জোরে জোরে কান্না করলাম আর উপরওয়ালাকে বলছিলাম, হে আল্লাহ, কি অপরাধটা ছিল আমার, যার জন্য আমাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ? কষ্ট যদি দাও তবে সইবার ক্ষমতা দাও না কেন? আমি আর কষ্ট বহন করতে পারছি না। আমায় তোমার কাছে নিয়ে যাও। আমার এই কান্নার শব্দগুলো অনেক দূরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না এই কান্নার কারণটা কী। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।